স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহিদ। রেমিট্যান্সের নিম্নগতি, রপ্তানি আয়ে ধস, গতি নেই কর্মসংস্থানে, অর্থনীতি এসব সূচকের টালমাটাল অবস্থায় আগামী বুধবার জুলাই ডিসেম্বর মেয়াদের মুদ্রানীতি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। বিশ্লেষকরা বলছেন, ভ্যাট আইন বাস্তবায়ন না হওয়ায় ঘাটতি মেটাতে সরকারের ব্যাংক ঋণ নেওয়া প্রবণতা বাড়বে। এই অবস্থায় কাঙ্ক্ষিত জিডিপি বৃদ্ধি অর্জনে বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি করাই মুদ্রানীতির বড় চ্যালেঞ্জ। আজ আমরা আলোচনা করব আগামী মুদ্রানীতি নিয়ে। এ নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডক্টর বিরূপাক্ষ পাল। তবে আলোচনা শুরু করার আগে দেখে নেব একটি প্রতিবেদন। চলতি অর্থবছর সরকার মূল্যস্ফীতির লক্ষ্য ধরেছে ৫.৫%। গত অর্থবছর গড় মূল্যস্ফীতি কিছুটা কমলেও বেড়েছে খাদ্য মূল্যস্ফীতির হার। চালের দাম বাড়ার কারণে আগামীতে মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কাও রয়েছে। মূল্যস্ফীতি ঠিক রাখাই মুদ্রানীতির মূল লক্ষ্য। তাই নিত্যপণ্যের দাম সহনীয় রেখে মূল্যস্ফীতি যাতে নিয়ন্ত্রণে রাখা যায়, এ ব্যাপারে নতুন মুদ্রানীতিতে বাংলাদেশ ব্যাংকের প্রয়োজনীয় পদক্ষেপ থাকার পরামর্শ বিশ্লেষকদের। আভ্যন্তরীণভাবে খাদ্য উৎপাদন বৃদ্ধি করা এবং বাজার মনিটরিং করে এখানে বাজারের যাতে ম্যানিপুলেশন কম হয়, কনজিউমার ইন্টারেস্ট যাতে প্রোটেক্ট করা যায়, সেই দিক থেকে নজর দেওয়া দরকার। গত জানুয়ারি-জুন মেয়াদের মুদ্রানীতিতে বেসরকারি খাতে 16.5% ঋণ প্রবৃদ্ধি ধরা হয়, যদিও গত 11 মাসে তা হয়েছে 13% কিছুটা বেশি। বিশ্লেষকরা বলছেন, ভ্যাট আইন স্থগিত হওয়ায় বাজেট বাস্তবায়নে বড় অঙ্কের রাজস্ব ঘাটতি থাকবে, যা মেটানো হবে ব্যাংক ঋণ ও সঞ্চয়পত্র থেকে। তাই বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি নতুন মুদ্রানীতির অন্যতম চ্যালেঞ্জ। গ্লোবাল কতগুলো চ্যালেঞ্জ আছে, এগুলো আবার ইলেকশন আসছে, তাই না, একটা আনসার্টিনিটি, বিনিয়োগ এমনি কম, আবার বিনিয়োগ বাড়বে। অথবা এই চ্যালেঞ্জের কনটেক্সটে মনিটারি পলিসিটা হওয়া উচিত, যেটা হবে কি করে আমাদের এই যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা যাবে। এই ইকোনমিক গ্রোথের, এই ইনভেস্টমেন্টের ফলটা যেন নেশন পায়, কিভাবে এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে, সেজন্য একটু এক্সপানশনারি যদি করা যায়, হুইচ উইল ক্রিয়েট ম্যানুফ্যাকচারিংকে ইনক্রিজ করবে এবং এমপ্লয়মেন্টকে বাড়াবে। জুলাইয়ের শেষ সপ্তাহে ঘোষণা হবে নতুন মুদ্রানীতি। এর মাধ্যমে আগামী 6 মাসে অভ্যন্তরীণ ঋণ, বিনিময় হার, মুদ্রা সরবরাহ, অভ্যন্তরীণ ও বৈদেশিক সম্পদ কতটুকু বাড়বে বা কমবে, এর পরিকল্পনা তুলে ধরবে বাংলাদেশ ব্যাংক। উমনাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুরু করছি আমরা আলোচনা। ডক্টর বিরূপাক্ষ পাল, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আজ আমরা আলোচনা করতে চাচ্ছি মুদ্রানীতি নিয়ে। যখন আলোচনা করছি, আপনি বাংলাদেশ ব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ। আপনার সময় বিভিন্ন সময় মুদ্রানীতি ঘোষণা করা হয়েছে। এখন যে বিষয়ে আমরা আলোচনা করতে চাই যে আপনি একজন অর্থনীতিবিদ হিসাবে কীভাবে মনে করেন যে এবারে মুদ্রানীতির জন্য সরকারের বড় চ্যালেঞ্জটা কি? চ্যালেঞ্জটা এই জন্য বলা হচ্ছে যে এবার রেমিট্যান্সে আমাদের কমে যাচ্ছে, রপ্তানি আয়ও সেরকম বৃদ্ধি পায়নি, এবং সার্বিকভাবে কর্মসংস্থানও, বৈদেশিক কর্মসংস্থান কথা বলা হয় সেটাও কম। এই অবস্থায় ইনভেস্টমেন্ট, বিশেষ করে বেসরকারি খাতে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ বাড়ানো একটা বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মুদ্রানীতি কীভাবে ঘোষণা নিতে পারবে? সেটা প্রথমত আমার মনে হচ্ছে যে এবারের মুদ্রানীতি একটু কঠিন হবে। এই কঠিন হবার প্রথম কারণ হচ্ছে সেটা সৃষ্টি করে দিয়েছে সরকার তার বাজেটের একটা পিছিয়ে যাওয়ার মতো একটা বা কম্প্রোমাইজিং একটা স্টেপ নেবার কারণে। সেখানে তারা ঘাটতি বাড়ানো হয়েছে। এখন ঘাটতি বাড়িয়ে এইটা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। আর একটা চ্যালেঞ্জ দাঁড়াচ্ছে রাজনৈতিক। সেটা হচ্ছে যে যেহেতু সামনে ইলেকশন আছে এবং যেহেতু আমরা বাঙালিরা ইলেকশন নিয়ে সারাক্ষণ মাতামাতি করতে খুব পছন্দ করি, প্রায় 2 বছর আগেই আমরা নাচানাচি শুরু করেছি যে ইলেকশনটা একদিকে যেরকম যারা নির্বাচন প্রার্থী তাদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়, ব্যবসায়ী মহলের মধ্যে কিছুটা আতঙ্ক সৃষ্টি হয়। কারণ ব্যবসায়ের যে একটা দীর্ঘমেয়াদ থাকে, যেটা 5 বছর 6 বছর, একটা ধরেন আপনি একটা ডেভেলপার, এখন আপনি তো একদিনে বা 1 বছরে একটা বিল্ডিং বানিয়ে ফেলতে পারবেন না। তারা করে কি তারা একটু চিন্তিত থাকে, কাজটা নেয় না। তো রাজনৈতিক কারণে একটা বিনিয়োগ স্থবিরতা কিন্তু সমাজের মধ্যে অনুপ্রবিষ্ট হবে। যদি এই ইলেকশন নিয়ে কথাবার্তাগুলো আরো একটু পরে শুরু হতো, ধরুন 6 মাস আগে ইলেকশনের, তারপর হইচই করে ইলেকশন হয়ে গেল, শেষ হয়ে গেল। আমাদের সমাজে তা না, এটা 2 বছর আগে থেকে শুরু হয় ডায়ালগ। এটা এই জন্য একটা পলিটিক্যাল সাইকেল আমরা দেখতে পাই সব সময়, যে একটা সরকার নির্বাচিত হবার পর একটা ইনভেস্টমেন্টের একটা জোয়ার আসে, তারপর ইলেকশনের 2 বছর আগে থেকে এটা কমতে থাকে। সুতরাং এটাকে মোকাবেলা করতে হবে মুদ্রানীতির। কিভাবে মোকাবেলা করবে সেটা হচ্ছে যে ইনভেস্টমেন্টকে ইনসেন্টিভ দেওয়ার জন্য যে ইনস্ট্রুমেন্ট আছে, যেটা হলো ইন্টারেস্ট রেট, এটা এখন কমিয়ে আনার জন্য তাহলে একটা তাগাদা পড়বে। রাইট। সমস্যা হচ্ছে
ইন্টারেস্ট রেট এখন কমানোর যে তাগাদা আছে তার পেছনে আবার উল্টো তাগাদাও আছে, যেটা হচ্ছে যে যেহেতু কিছুটা মূল্যস্ফীতি বৃদ্ধির দিকে পেয়েছে, সুতরাং ইন্টারেস্ট রেটটা ওইখানে একটা ঊর্ধ্বমুখী চাপ আছে। মানে মূল্যস্ফীতি বাড়তে থাকলে ইন্টারেস্ট রেট কমানোটা ঠিক হয় না। রাইট। তো এই মিলিয়ে এখন তারা স্থির ওই জায়গাটাই থাকবে নাকি কমাবে, আবার ব্যবসায় বিনিয়োগটাও বাড়ানো দরকার, সব মিলিয়ে তো বোঝা যাচ্ছে একটা জটিল অবস্থার মধ্যে পড়বে এই মুদ্রানীতি। গত কয়েক বছর ধরেই আমরা একটা নতুন শব্দ শুনে আসছি বাংলাদেশ ব্যাংকের কাছে, সেটা হচ্ছে সতর্কমূলক মুদ্রানীতি ব্যবস্থা। এটাকে সংকোচনমূলক বলা হচ্ছে না বা এক্সপেনশনারি বলা হচ্ছে না, মাঝামাঝি একটা শব্দ। তো আপনার কি মনে হয় এই ধারাবাহিকতা এবারও বজায় থাকবে বাংলাদেশ ব্যাংক সেটা রাখবে কিনা? এটা হ্যাঁ, কিছু শাব্দিক দিকগুলো না ধরাই ভালো। এটা আমি নিজে থাকতেও অনেক সময় আমার পছন্দ হোক বা না হোক শব্দগুলো ব্যবহার করতে হয় যেন সুন্দর শোনায়। আচ্ছা, বিনিয়োগ বান্ধব শব্দটি এতটাই প্রচলিত, এতটা ক্লিশে, এটা এখন এটাই বছর থাকবে বলে আমার মনে হচ্ছে, কারণ এটা শুনতে ভালো শোনায়। আমরা যেরকম কিছু বলি পরিবেশ বান্ধব, আসলে পরিবেশ নষ্ট করে ফেলছি আমরা, আচ্ছা সেরকম। তো এই শব্দগুলো থাকলেও সতর্কতাটা তো সবসময় থাকে, এটা বলার কোনো দরকার পড়ে না। এটা আমেরিকান মনিটারি পলিসি বলি আর আফগানিস্তানের মনিটারি পলিসি বলি, সবসময় তো একটা সতর্কতা আমাদের থাকেই, কারণ প্রধান সতর্কতা হচ্ছে যেন মূল্যস্ফীতি পাগলা ঘোড়ার মতো না হয়ে যায়। সুতরাং এই শব্দটা দেয়া না দেয়া কোনো কিছু আসে যায় না। আরেকটা হচ্ছে যে যেহেতু আমাদের দেশের মুদ্রানীতি যুক্তরাষ্ট্রের মতো বা উন্নত বিশ্বের মতো না, এখানে বাজেট ঠিক করে দেয় কতগুলো মেইন টার্গেট, অর্থাৎ বাজেটের বাইরে মুদ্রানীতি ভাবছে না, খুব একটা স্ট্রাকচারের বাইরে যেতে উপায় থাকে না। সুতরাং এই অর্থে একটা সতর্কতা থাকেই যে আমি হঠাৎ করে বাজেট টাকা চাইলে আমি একটা প্রভিশন রাখছি। গত বছর যেমন গভর্নমেন্ট টাকা নেয়নি এক পয়সা, উল্টো দিয়েছে, কিন্তু তারপরেও প্রায় 25,000 কোটি টাকার মতো যদি আমরা রেখে দিয়েছি, তো সেই বিচারে আরেকটা বিষয় বলার দরকার, সেটা হচ্ছে এই মুদ্রানীতিটা কিন্তু আমরা 6 মাস বলছি, আসলে 6 মাস না। এটা যেহেতু ফিসকাল ইয়ারের ওদের হরাইজনটা থাকবে পুরো বছর, কিন্তু 6 মাসের জন্য তারা কিছু মানে শর্ট টার্ম টার্গেটগুলোকে তারা ঠিক করবে। প্রথমে বলছিলাম যে আপনিও বলছিলেন যে এবারে মুদ্রানীতি বাস্তবায়ন করা ঘোষণা করা একটা চ্যালেঞ্জ। বড় একটি কারণ হচ্ছে যে আমরা বারবার বলছিলাম যে ব্যক্তি খাতের বিনিয়োগ আসলে বাড়ছে না। গতবারের মুদ্রানীতি ঘোষণা করা হয়েছিল প্রায় 16% প্রবৃদ্ধির কথা ধরা হয়েছিল, কিন্তু যেটা গত 11 মাসে দেখা গেছে মাত্র 13% মতো হয়েছে। সে অর্থে সে লক্ষ্য, কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়নি। এক্ষেত্রে যেহেতু এবারে বাজেটে সরকার ভ্যাট আইন কার্যকর করা থেকে পিছিয়ে গেল, রাজনৈতিক চাপে, যে কথা আপনি বলছিলেন, নির্বাচনের চাপে হয়তো অনেকে ব্যাখ্যা করছেন, তাহলে ইতিমধ্যেই সংসদে অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রী নিজে ঘোষণা করেছেন যে এই বাজেট ভ্যাট আইন বাস্তবায়ন না হওয়ার কারণে প্রায় 20,000 কোটি টাকার ঘাটতি পড়বে সরকারের আয় থেকে। এই আয় সরকার তাহলে কিভাবে নেবে? যেটা অনেকেই বলছেন, অর্থনীতিবিদরা বলছেন যে ব্যাংকিং সেক্টর থেকে নেবেন সরকার, অথবা সঞ্চয়পত্র থেকে ঋণ নেবেন, এই তো। তাহলে বেসরকারি খাতের যে ঋণ প্রবাহের বৃদ্ধির চিন্তা করছি, সেটা কি এবার বাধাগ্রস্ত হবে কিনা? না, সেটা হবে না। প্রথমে একটা বিষয় পরিষ্কার করে নেওয়া প্রয়োজন, যেটা হচ্ছে যে ঋণ প্রবাহ বৃদ্ধি আর বিনিয়োগ এক কথা নয়। আচ্ছা, এটা একটা শর্ত, এটা তার নেসেসারি কন্ডিশন, নট সাফিসিয়েন্ট কন্ডিশন। ধরুন ঋণ প্রবাহ এরকম দেখেছেন যে অতীতে বৃদ্ধি পেয়েছে 20 ভাগের উপর, প্রায় 25 ভাগের কাছাকাছি, কিন্তু বিনিয়োগটা জিডিপির অংশ হিসেবে কিন্তু ওই 22 ভাগের মধ্যে রয়ে গেছে। ইফেক্টিভলি আপনি টাকা নিচ্ছেন, টাকা নেওয়া মানেই বিনিয়োগ না, টাকাটা নিচ্ছেন, সাথে রাখছেন, পাচার করছেন, ডিফল্ট করছেন, নাকি সেটা দিয়ে আদৌ কোনো যন্ত্রপাতি কিনছেন না, সেটা হলো পরের স্টেপ, কিন্তু টাকাটা নিতে হবে। রাইট। তো সেই হিসেবে প্রবাহ বাড়ছে। আবার এইটা যে খুব 20% নিলেই বিনিয়োগও বেড়ে যাবে সেটাও নয়, তবে এটা একটা প্রয়োজনীয় শর্ত। আপনি টাকাটা নিচ্ছেন, খুব গল্পের মতো যে ব্যাংক থেকে টাকাটা নিলেন, নেওয়ার পরে খাতে ব্যবহার করলাম, কি খাতে ব্যবহার করলেন, প্রোডাক্টিভ, আনপ্রোডাক্টিভ, অথবা বাইরে টাকাটা পাচার হলো কিনা, সেই কয়েকটা ব্যাপার থাকে। তারপরে এটা বাড়তে হবে, এটা প্রাইমারি ইন্ডিকেটর। ওকে, আসলো। এখন এরপরে যেটা আপনি যে চ্যালেঞ্জ হিসেবে যেটা বলছেন যে ব্যাংক থেকে তাহলে সরকারের বাজেট ঘাটতি হতে টাকা নেবে, এতে দোষের কিছু নেই। ব্যাংক তো চেয়ে আছে, উন্মুখ হয়ে বসে আছে, কিছু টাকা না দিলে ব্যাংকের খাতে অতিরিক্ত তারল্য সৃষ্টি হয়েছে, যেটা 25 থেকে 30,000 কোটি টাকা। রাইট। এবং সরকারের ঘাটতি যেটা বললেন যে 20,000 কোটি টাকা, আমি মনে করি না, এটা 30,000 কোটি টাকার উপরে ঘাটতি হবে সরকারের। হ্যাঁ, যদি সরকার ঠিকভাবে তার ডেভেলপমেন্ট কাজগুলি করে। এখন ডেভেলপমেন্ট কাজ করছি না, তা ঘাটতি কমছে, এটা কোনো যুক্তি হতে যে আমি দুপুরে ভাত খেলাম না, আমার খরচ বেঁচে গেল, সঞ্চয় বাড়লো, এটাতে কোনো কিছু আসে যায় না, এটা ক্ষতি। তো 30,000 কোটি টাকা
তো সরকারের একটা হিসাব আছে। সরকার এবার বলেছে, যেমন ধরুন যে সে 25,000 কোটি টাকা বা 30,000 কোটি টাকা সে নেবে সঞ্চয়পত্র থেকে, আসলে সে নেবে 60,000 কোটি টাকা। সুতরাং ওইখানে কিন্তু একটা 30,000 কোটি টাকার ফাঁক আছে। আচ্ছা, আর বাকি 30,000 কোটি টাকা যদি সে অতিরিক্ত ব্যাংকিং খাত থেকে নেয়ও, তাহলে ফাইন্যান্সিং এর কোনো অসুবিধা হবে না, বরং ব্যাংকিং খাত থেকে নিলে ব্যাংকিং খাতার চাঙ্গা হবে। ক্ষতি যেটা হবে সেটা হলো যে অতিরিক্ত 30,000 কোটি টাকা যেটা সঞ্চয়পত্রের নাম করে নিচ্ছে, দীর্ঘমেয়াদে অর্থনীতির ক্ষতি, এবং সেখানে সে তার জন্য গভর্নমেন্টকে ঋণ দিতে হবে, ঋণের সুদের দায় দিতে হবে। ধন্যবাদ ডক্টর পল। আমরা নেব একটি বিরতি। আমরা নিচ্ছি একটি বিরতি, আমাদের সাথেই থাকবে। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতো ছিল। আজ আমরা আলোচনা করছি আসন্ন মুদ্রানীতি নিয়ে। এই নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডক্টর বিরূপাক্ষ পাল। ডক্টর পাল, আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকবার। আমরা যখন কথা বলছি যে সবসময় একটা মুদ্রানীতি বড় সতর্কমূলক মুদ্রানীতি বলি বা কন্ট্রাকশনারি যাই বলি, আমরা বড় একটা জিনিস থাকে যে আমরা সবসময় বলি যে আমাদের বাজেটের সাথে মিল রেখে, যেটা আপনিও বলছেন রাখি, এবং সেক্ষেত্রে এবারে বাজেটে আমাদের মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5.5% মতো। সো এটাও একটা বড় চ্যালেঞ্জ এবারের জন্য। একটু চ্যালেঞ্জ এই জন্য বলা হচ্ছে যে মূল্যস্ফীতি, খাদ্যমূল্যের দাম কিছুটা বেড়েছে, বড় বড় প্রজেক্ট দেশে হচ্ছে, পদ্মা সেতুর মতো প্রজেক্ট হচ্ছে, মনো রেল হচ্ছে, এক্সপ্রেস হাইওয়ে হচ্ছে, বড় বড় কাজও হচ্ছে। সো এই ধরনের কাজ হওয়া মানে আসলে মুদ্রার সার্কুলেশন আসলে বেড়ে যাওয়া। সো আমরা যখন একই সাথে বলি যে মূল্যস্ফীতি কমিয়ে রাখতে হবে, আবার আমরা একসাথে ইনভেস্টমেন্টও চাই, এই দুটোর মধ্যে আসলে একটা ব্যালেন্স থাকা দরকার। এবং এই ব্যালেন্স করাটা আসলে বড় একটা কাজ বোধহয় মুদ্রানীতি। এটা আসলে কীভাবে মুদ্রানীতি করতে পারে? আমরা বিনিয়োগও চাই, আবার মূল্যস্ফীতি বেশি হবে না সেটাও চাই, এটা কি সম্ভব কিনা আসলে? হ্যাঁ, আমি প্রথমে বলেছিলাম যে এবার মুদ্রানীতি একটা জটিল অবস্থার মধ্যে আছে, কারণ তাকে বিনিয়োগ বাড়ানোর জন্য তাকে সুদের হার কমানোর দিকে নজর দিতে হবে। আবার একই সাথে মূল্যস্ফীতির কিছুটা ঊর্ধ্ব প্রবণতা, মানে এখনই আমরা নাম্বারগুলো জানি না, এজন্য আবার সুদের হার কমানো যাবে না। তো সব মিলিয়ে বোধহয় একটা জায়গায় থাকবে, এটা যেরকম ঠিক। কিন্তু মূল্যস্ফীতি নিয়ে এখনই আতঙ্কিত হবার সময় আসেনি। আচ্ছা, আমাদের বিভিন্ন স্টাডিতে দেখা যায় যে বাংলাদেশের অর্থনীতিতে মানে ধাত সহ একটা মূল্যস্ফীতি আছে 5 থেকে 6 ভাগ, 6.5 ভাগ পর্যন্ত আসতে পারে। এটা কোনো জিডিপির প্রবৃদ্ধির কোনো ক্ষতি করে না। আচ্ছা, এর উপরে চলে গেলে সেক্ষেত্রে একটু সতর্ক হবার প্রয়োজন আছে, এবং তখন মূল্যস্ফীতি কমানোর প্রয়োজন পড়ে যাবে। যেটা সরকারের জন্য বিব্রতকর সেটা হচ্ছে যে এই মূল্যস্ফীতির সবচেয়ে দুটো কম্পোনেন্ট আছে, দুটো অংশ আছে। একটা হচ্ছে ফুড, নন ফুড, মানে খাদ্য চালিত যে মূল্যস্ফীতি, সেটা বেড়ে যাচ্ছে একটু, সেটা বন্যা এবং অনুৎপাদন এগুলো নানান কারণে। সেই জায়গাটায় সরকার একটা খুব স্পর্শকাতর অবস্থায় থাকবে, এবং সেটা একটু বাড়লেই চারদিকে হইচই বেশি পড়ে, কারণ সাধারণ মানুষ ওটার উপর বেশি নির্ভরশীল। কিন্তু নন ফুড ইনফ্লেশন কিন্তু কমের দিকে যাবার সম্ভাবনা আছে, কারণ তেলের দাম হঠাৎ করে বাড়ার কোনো সম্ভাবনা নেই, এবং টেকনোলজির কারণে টিভির দাম কমতে থাকে, মানে হয়তো এই জিনিসগুলো ঘটতেই থাকে। তো ফুড আর নন ফুড মিলে এভারেজ ইনফ্লেশন যদি একটা অবস্থায় থাকেও, ফুড ইনফ্লেশনটা যেন না বাড়ে সেজন্য সরকারের নজর রাখতে হবে। সেটা হলো আমদানি করে হলেও, এই জন্য সরকার কিন্তু খুব সতর্ক কিছু পদক্ষেপ নিয়েছে, দ্রুত আমদানি করে ফেলছে এবং প্রয়োজনের তুলনায় বোধহয় বেশি করে যাচ্ছে, যাতে ওই খাদ্য তাড়িত মূল্যস্ফীতি তাকে অজনপ্রিয় করে না ফেলে। তো সেই জায়গাটা যদি না বাড়ে, এই মূল্যস্ফীতি তেমন কোনো চ্যালেঞ্জের বিষয় হবে না। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে এক্সচেঞ্জ রেটের বেশ পরিবর্তন হয়েছে গত 4 মাসে। পত্রপত্রিকা আজকে ইন্ডিপেন্ডেন্ট নিউজ পেপারে বলা হয়েছে যে গত 4 মাসে টাকা ডলার এগেইনস্টে প্রায় 2 টাকা হারিয়েছে, ডেপ্রিসিয়েশন হয়েছে। এটা সামনে মুদ্রানীতির জন্য বড় চ্যালেঞ্জ হবে কিনা? কারণ অনেকদিন কিন্তু বাংলাদেশ আসলে মুদ্রা এক্সচেঞ্জ রেটটা বেশ স্টেবল ছিল, যেটা এখন নাই, স্থিতিশীল ছিল, এখন নাই। না, এক্সচেঞ্জ রেটটা নিয়ে কেন ভাবা হয় না আমি জানি না। গত মূল্যস্ফীতিগুলোতে আমিও কিছু চেষ্টা করেছিলাম। আমার একটাই কথা, সেটা হচ্ছে যে ওই যে বললেন 2 টাকা হারিয়েছে, কথাটা এইভাবে বললে ভয়ানক হয়ে যায়, মানুষ ভয় পেয়ে যায়। আচ্ছা, ওইটা মার্কেটের সাথে অ্যাডজাস্টমেন্ট কিনা ওটা বুঝতে হবে। আপনি একটা কথা জেনে রাখবেন, টাকা ক্রমাগত তার মান হারাবে, যদি আপনার হারানোর শব্দে বলি। কারণ যেহেতু বাংলাদেশের মূল্যস্ফীতি যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির চেয়ে বেশি, ওইটা অ্যাডজাস্টমেন্টটা করতে হবে। আচ্ছা, অন্য কথায় যদি বলি যে অ্যাডজাস্টমেন্ট মানে মার্কেটের সাথে যদি অ্যাডজাস্টমেন্টের কথা বলি, যেহেতু সে অর্থে আস্তে আস্তে আমাদের টাকার অবমূল্যায়ন হওয়া উচিত,
এবং সেটি আরো বিশেষ কারণে উচিত, সেটি হচ্ছে আপনি তো শুরুতে বলেছেন যে Export এর কথা রেমিটেন্স বলছেন। কমে যাচ্ছে, রেমিটেন্স কমে যাচ্ছে এবং এক্সপোর্ট আর্নিংও কমে যাচ্ছে। আমাদের ইম্পোর্ট আর্নিং বেশি, প্রায় দ্বিগুণ, এক্সপোর্ট আর্নিং কমে যাচ্ছে। এই কয়েকটা কারণে মূল্য, বিশেষ করে বিনিময় হারের একটা সমন্বয় হওয়া উচিত। টাকার মানে যেমন ধরেন আমি বলি $1 সমান 80 টাকা, এটা $1 সমান 85 টাকার মতো চলে যাওয়া প্রায় উচিত। কাছাকাছি কার মার্কেটে প্রায় এরকমই এরকমই প্রায় এটাতে আশ্চর্য হওয়ার কিছু নাই, তার মানে এটা মার্কেট ডিমান্ডিং, মার্কেট ডিমান্ড করে, এবং এটা হলে ভালো বই মন্দ হবে না। তাহলে কি নীতি নির্ধারণী সুদের হারের পরিবর্তনে দেখা যেতে পারে এবারের নতুন মুদ্রানীতিতে, যেটা বাংলাদেশ ব্যাংক করে থাকে? হ্যাঁ, সুদের হারের ক্ষেত্রে পলিসি রেট যেটা দেখতে পাচ্ছি সেটা তো আগে বাজারের খুব কাছাকাছি ছিল না বলে ওটা মৃত ছিল। আচ্ছা, যদি বাজারের কাছাকাছি কিছু না থাকে সব মরে যায় আস্তে আস্তে, এটা নিয়ম। বাজার অর্থনীতিতে বাজারের কাছে থাকবেন না, এটা তো হয় না। তো এরা থাকে না, এরা তাত্ত্বিকভাবে অনেক সময় থাকে। তো এখন ওই দিক দিয়ে যদি আমাদের বিনিময় হার একটু অ্যাডজাস্ট করে, মানে $1 সমান 85 টাকা করেও এই সুদের হারে তেমন কোনো ইমপ্যাক্ট আসবে না। এই ব্যবস্থা তো বাংলাদেশ ব্যাংক সরাসরি করতে পারে না, তার ইনস্ট্রুমেন্ট দিয়ে, রিভার্স রেপো বা রেপো দিয়ে করতে পারে, যেহেতু এখন আমাদের মুদ্রা বা এক্সচেঞ্জ রেটটা ফ্লোটিং রেট বলা হচ্ছে। সেক্ষেত্রে তার মেকানিজম তো আসলে ওইটুকুর মধ্যে বাংলাদেশ ব্যাংকের সীমাবদ্ধ, যে নীতি নির্ধারণী সুদের হার কম বেশি করার ছাড়া। হ্যাঁ, নীতি নির্ধারণী, তারপরও বাংলাদেশ ব্যাংক কিন্তু কিছুটা করতে পারে। আমি বলি যে স্টেরিলাইজেশন বলে একটা পন্থা আছে মাঝখানে, একটু জটিল, ব্যাখ্যা করতে এখন চাচ্ছি না। সেটা হচ্ছে যে ডলার বাজারে আছে, আবার ডলারটা যদি আমি টান দিয়ে তুলে নিয়ে যাই, অ্যাবজর্ব করে ফেলি, তাহলে মনে হচ্ছে ডলার নেই, এরকম একটা কৃত্রিম পরিস্থিতি সৃষ্টি করে স্টেবল রাখা যায়। এটা দীর্ঘ সময় করা হয়েছে, এখন এটার আর প্রয়োজন পড়বে না। কারণ ইম্পোর্ট যদি বেড়ে যায় বুঝাই, আর এক্সপোর্ট যদি কমে যায়, তাহলে অতিরিক্ত ডলারের চাহিদা বাড়বে। কোনো কিছুর চাহিদা বাড়া মানে তার মূল্য বৃদ্ধি, মানে ডলার তখন আমাকে 85 টাকা কিনতে হবে, 90 টাকা কিনতে হবে। সুতরাং এটা মার্কেটের হাতে ছেড়ে দিলে বাংলাদেশ ব্যাংকের উপর তেমন চাপ পড়বে না, এটা অটোমেটিক্যালি মুদ্রার একটা ডিপ্রিসিয়েশন হবে। মানে হাতে সময় বেশি নেই। শেষ প্রশ্ন, অনেকেই যেটা বলছেন যে আমাদের নন পারফর্মিং লোন বাড়ছে ব্যাংকিং খাতে, সেক্ষেত্রে সরাসরি মুদ্রানীতি কি ধরনের ভূমিকা রাখতে পারে, ব্যাংকগুলোর জন্য কি ব্যবস্থা নিতে পারে? এই কাজটা সরাসরি মুদ্রানীতির হাতে সম্পূর্ণভাবে পড়ে না, দুটো জিনিস পড়ে। একটা হলো পলিটিক্যাল ইনস্টিটিউশন, এটা ঠিক করতে হবে, তাদের মানে শাসক যারা, তাদের খুব একটা শক্ত সদিচ্ছা থাকতে হবে। দুই, আমাদের বিচার ব্যবস্থাটাকে আরো গতিশীল করতে হবে, বিশেষ করে যেগুলো খেলাপি ঋণ যেগুলো হয় সেগুলো প্রচলিত বিচার ব্যবস্থা ছেড়ে না দিয়ে দ্রুত বিচারে ছাড়তে হবে। অথবা যেটা ভারত চিন্তা ভাবনা করছে, কেন্দ্রীয় ব্যাংককে কিছু বিচারিক ক্ষমতা দিতে হবে, এবং এগুলি করলে খেলাপি ঋণের একটা শুদ্ধি আসবে, অবস্থা স্বাভাবিক হবে। নাহলে গত দেখুন সবসময় বেড়েই যাচ্ছে। সেই অবস্থা থেকে মুক্তির জন্য মুদ্রানীতিতে কোনো সুনির্দিষ্ট প্রস্তাব থাকবে কিনা আমি জানি না, থাকলে ভালো হবে। সেটা ধন্যবাদ ডক্টর পিরিপক্ষ পাল, আজকে শেষ করতে হচ্ছে আমাদেরকে। নিশ্চয়ই আপনার সাথে আমরা ভবিষ্যতে আবার কথা বলবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ধন্যবাদ। এই ছিল আজকের আমাদের খাতুনগঞ্জ থেকে মতিঝিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।